2022 সাল থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতায় দেশে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। এতে অনেক দেশ বাধ্য হয়েছে সংকোচনমূলক মুদ্রানীতিতে যেতে, যেমন বাংলাদেশ। এরপর থেকে এই সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাব রয়েছে বেসরকারি ব্যবসা বাণিজ্য এবং একটি দেশের রপ্তানি আমদানির ক্ষেত্রে। সে সকল বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিবেশী দেশগুলোতে বাজার দর বিভিন্ন পণ্যের, সাথে থাকছে সপ্তাহ শুরুর শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর। আপনাদের সাথে বৌনি আয়োজন নিয়ে আমি আছি তানজিম শাফিন। বলছিলাম যে 2022 সাল থেকে মূল্যস্ফীতির মোকাবেলা করে আসছে সারা বিশ্ব, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নেয় সেটি হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি, যার একটি প্রধান অনুষঙ্গ হচ্ছে গিয়ে নীতি সুধার বা পলিসি রেট যেটি রয়েছে সেটি বাড়িয়ে দেওয়া। যখন নীতি সুধার বাড়িয়ে দেয় তখন বাজারে টাকার প্রবাহ অনেকটা কমে যায়, যার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হয়ে আসে অভ্যন্তরীণভাবে। তো এই নীতি সুধার বাড়ানোর ফলে যেটি হয়, বাজারে ঋণের প্রবাহ কমে আসে। আমরা দেখছি যে বাংলাদেশে এই 2023 সাল থেকেই নীতি সুধার কিভাবে বেড়েছে, প্রায় 3% নীতি সুধার বেড়েছে। 2023-এর জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে 6% নীতি সুধার অপরিবর্তিত থাকছে প্রথম প্রান্তিকে, তবে দ্বিতীয় প্রান্তিক শেষে সেটি 5.5% বেড়ে যায়। এরপরে আমরা দেখছি যে ধারাবাহিকভাবে ডিসেম্বর মাস পর্যন্ত 7.75% উঠে আসে নীতি সুধার। 2024 সালের জানুয়ারিতে 8% করা হয় নীতি সুধার। এরপরে মার্চ মাসেও একই রকম নীতি সুধার থাকে, তবে পরবর্তীতে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে নীতি স্মার্ট যে ঋণের সুধার হবে সেখান থেকে বাজার ভিত্তিক করা হয় মে মাসে। তারপর থেকে আমরা দেখছি যে নীতি সুধার 9% পর্যন্ত বেড়েছে। পাশাপাশি যদি আমরা ঋণের সুধার দেখি, ব্যাংক ঋণের সুধার, সেটি কিন্তু 15% ছাড়িয়েছে। অর্থাৎ ঋণের যেই প্রাপ্যতা সেটি কিছুটা কঠিন হয়েছে, অর্থাৎ বেশি পরিমাণে সুদ গুনতে হচ্ছে, যে কারণে বেসরকারি খাতে ঋণের প্রবাহ অনেকটা কমে এসেছে। আমরা বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যদি দেখি, যে মে মাসে যেখানে আসলে কিছুটা ব্যতিক্রম হয়ে বেড়ে গিয়েছিল ঋণ প্রবৃদ্ধি, সে সময় আসলে বিগত সরকারের বিভিন্ন আমরা বলতে পারি কাছের প্রতিষ্ঠান থেকে ব্যাপক পরিমাণে ঋণ ডিসবার্সমেন্ট হয়। সে কারণে এই ঋণ প্রবৃদ্ধিটা মে মাসে বেশি থাকলেও জুন মাসে সেটি আবারও 10%-এর নিচে নেমে আসে, এবং এই 10%-এর নিচে নেমে আসার বিষয়টি আসলে যেটি বলা হচ্ছে যে লক্ষ্যমাত্রা ছিল 2023-24 অর্থ বছরে 10% ঋণ প্রবৃদ্ধি থাকবে বেসরকারি খাতে, তবে সেটি হয়নি। 9.84% দেখা গেছে বছর শেষে। এবার আমরা যদি দেখি যে জিডিপির তুলনায় বেসরকারি খাতে বিনিয়োগ, আমরা বলছি যে 2022 সাল থেকে একটি বৈশ্বিক সংকটের কারণে সারা বিশ্বেই একটি অনিশ্চয়তা বা অস্থিরতা তৈরি হয়েছে বাণিজ্যের ক্ষেত্রে, যেটি বেসরকারি খাতকে ভীষণভাবে এফেক্ট করেছে। আমরা যদি দেখি যে জিডিপির অনুপাতে বেসরকারি খাতে যে বিনিয়োগ সেটি 2022 সালে ছিল 24.51%, যেটি 2023 সালে কিছুটা কমে 24.18%, এবং 2024 সাল অর্থাৎ 2023-24 অর্থ বছরে 23.51%, অর্থাৎ 24%-এর নিচে সেটি নেমে এসেছে। আমরা দেখছিলাম যে বেসরকারি খাতে যেই বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগটি কমে আসছে। তবে পাশাপাশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই যেটি রয়েছে সেটির একটি বিষয় রয়েছে। এফডিআইটি আমরা দেখছি যে নতুন সরকার গঠনের পরে আবারও বাড়তে শুরু করেছে, যদিও সেটির একটি হালনাগাদ পরিসংখ্যান এখন আমাদের হাতে পৌঁছয়নি, সেটি পেলে হয়তো বোঝা যাবে। তবে সার্বিক বেসরকারি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ, সরাসরি বিদেশি বিনিয়োগগুলো নির্ভর করে দেশের যেই উৎপাদন পরিস্থিতি সেটির উপরে, অর্থাৎ উৎপাদন এবং বিপণন ব্যবস্থা যদি খুব সুশৃঙ্খলভাবে এবং খুব সহজভাবে চলতে পারে, তখন এ ধরনের বিনিয়োগ বেড়ে আসে, যেটির দাবি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা করে আসছেন। এবং অন্তর্বর্তী সরকারের যেই সংস্কার প্রক্রিয়া সেটির সম্পন্ন হলে বোঝা যাবে যে এই প্রক্রিয়াটি কতটুকু সহজ হলো, সরবরাহ প্রক্রিয়া এবং উৎপাদন প্রক্রিয়া, তখন এই বিনিয়োগগুলো আরও ত্বরান্বিত হবে বলে আমরা মনে করছি। এবারে আমরা একটু যেতে চাই যে আমিষের দিকে। আমিষের বাংলাদেশের
বর্তমানে মূল্যস্ফীতির বাজার যেখানে, সেখানে অনেক পণ্যেরই দাম বেড়ে গেছে, যার ফলে আমিষের ক্ষেত্রে মানুষ অনেকটা পরিমিতি করে বাজার করছে। সেখান থেকে আমরা যদি দেখি যে ডিমের যেই দাম, সেটি বাংলাদেশের বাজারে জানেন যে খুব দ্রুত সময়ের মধ্যে বেড়ে গেছে। আমরা দেখেছি যে ৪৫ টাকা থেকে ৫৫ টাকা ডিমের হালি হয়ে গেল কয়েক মাসের ব্যবধানের মধ্যে। এই মুহূর্তে যদি আমরা দেখি যে পার্শ্ববর্তী দেশগুলোতে ডিমের দাম কেমন আছে, সেখানে আমরা দেখব যে ভারতে বাংলাদেশি টাকা রূপান্তর করার পরে ৬ টাকার নিচে রয়েছে প্রতি পিস ডিমের মূল্য। পাকিস্তানে সেটি ১১ টাকার কাছাকাছি, শ্রীলঙ্কায় ২৩ টাকা, বাংলাদেশে প্রায় ১৪ টাকা দরে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে। কেন আসলে ডিমের দাম বাংলাদেশে এত বেড়ে গেল? আমরা যদি মাংসের বাজারের দিকে তাকাই তাহলে সেটি আরও সুস্পষ্ট হয়ে যাবে, কারণ মাংসের দামও একই রকমভাবে বেড়েছে। বাংলাদেশের বাজারে ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, যেটিকে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে আমরা যদি দেখি পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে ১৮৫ টাকা ভারতে এবং পাকিস্তানে ১৬০ টাকা করে। শ্রীলঙ্কায় কিছুটা ব্যতিক্রম রয়েছে। শ্রীলঙ্কায় জানেন যে প্রাণীজ আমিষের মধ্যে তারা মুরগির মাংসের উপরে বেশি নির্ভরশীল, যে কারণে শ্রীলঙ্কায় আমরা দেখছি যে আর একটা বড় মূল্যস্ফীতিও ছিল, সে কারণে ৬০০ টাকা করে শ্রীলঙ্কায় প্রতি কেজি মুরগির দাম পড়ছে। এবারে গরুর মাংসের পরিসংখ্যান দেখছি, বলছিলাম যে শ্রীলঙ্কায় আসলে মানুষ গরুর মাংস খুব একটা খান না, যে কারণে সেটির দাম বাংলাদেশি টাকা রূপান্তর করলে মাত্র ১৪০ টাকা আসে। তবে ভারত ও পাকিস্তানে বর্তমানে গরুর মাংসের দাম বাংলাদেশের তুলনায় অনেকটাই কম আমরা দেখছি। এবারে জানিয়ে রাখি যে বাংলাদেশ সফরে আইএমএফ প্রতিনিধি দল, তারা তাদের সফরে ৫ দিনের সফরে প্রায় ১৫টি বৈঠক করার কথা রয়েছে। অর্থ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক এবং রাজস্ব বোর্ড সহ বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে। সেই সম্পর্কিত খোঁজ রাখছিলেন আমাদের সহকর্মী আতাউর নিয়ন, তার সাথে সরাসরি যুক্ত হব। আতাউর, জানাবেন যে আইএমএফ তো এর আগের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের কয়েকটি কিস্তি আমাদের এখনো পাওনা আছে ২০২৬ সাল পর্যন্ত। আবার নতুন করে একটি ৩ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতিও এসেছে। সেই ঋণগুলো কবে নাগাদ ছাড় হতে পারে সেই বিষয়ে কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে কিনা? এছাড়া একটি বিষয় তারা গুরুত্ব দিচ্ছিলেন, ট্যাক্স জিডিপি রেশিও। সেই ট্যাক্স জিডিপি রেশিওর ব্যাপারে এনবিআর এর যে সর্বশেষ হালনাগাদ, সেটি নিয়ে আইএমএফ প্রতিনিধি দল কোনো ধরনের মূল্যায়ন দিয়েছে কিনা? যেমনটি বলছিলেন, প্রথমেই বলে নেই যে আমরা কিন্তু আইএমএফের কাছ থেকে যখন প্রথম দফায় ঋণের কথা হয়ে থাকে, তখন আর্থিক খাতে বেশ কিছু সংস্কারের কথা তারা জানায়। তো সেই ক্ষেত্রে আর্থিক খাতের বিভিন্ন সময় বিশেষ করে ব্যাংক আমরা দেখেছি যে খেলাপি ঋণ, রিজার্ভ সংকট কাটিয়ে উঠতে আমদানি রপ্তানির যেই ঘাটতি রয়েছে সেটির মেটানো, এবং অর্থায়নের যে বিষয়টা আপনি বললেন যে ট্যাক্স জিডিপি রেশিওটা, কারণ জিডিপির একটি বড় অংশই তৈরি হয় বা সে জিডিপি প্রবৃদ্ধি হয় বিনিয়োগের মাধ্যমে। আর সেই বিনিয়োগটার কারণে দেখা যাচ্ছে সরকারকে যখন অবকাঠামোগতভাবে বিনিয়োগ করতে হয় তখন তাকে ঋণ করে করতে হয়, কারণ আমাদের রাজস্ব খুব বেশি, আমরা যদি বলি উন্নয়নে যে বাজেট আকার আমরা দেখে আসছি গত কয়েক বছরে, যদি গত 10 বছরে ধরি, আমরা দেখেছি যে আমাদের যে উন্নয়ন বাজেট আছে তার বড় একটা অংশই আমরা প্রায় বিদেশি এবং দেশি ঋণ থেকে করতে হয়, যে কারণে আমাদের রিজার্ভ সংকট বেড়েছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে এবং বৈদেশিক ঋণ কিন্তু বেড়ে প্রায় ১০৪ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। তো সেই মুহূর্তে আইএমএফের কাছ থেকে যখন রিজার্ভ ঘাটতি বা আমদানি রপ্তানির যে দায় রয়েছে এবং জ্বালানি সংকটে যে জ্বালানি ভর্তুকি রয়েছে বা ঋণ রয়েছে, সেই ঋণ মেটানোর জন্য একটি ঋণ নেওয়া হয়ে থাকে। তো বর্তমানে যখন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নিলেন এবং সংস্কারের উদ্যোগ নিলেন, তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমরা সংস্কার করব, কিন্তু আইএমএফ কাছে প্রস্তাব করব যে তারা আমাদেরকে আরও বাড়তি ৩ বিলিয়ন ডলার যাতে দেয়, এবং তার মধ্যে ২ বিলিয়ন ডলার বা ২০০ কোটি ডলার সেটা জ্বালানির যে দায় রয়েছে, ভর্তুকি রয়েছে, সেটি ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো সেই ক্ষেত্রে বর্তমানে
গত 5 দিনে যে আপনি বলছেন যে সফরে এসেছে, আজকে তার তৃতীয় দিনের সফর চলছে। এর মধ্যে আজকে সকালে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক খাতের বিষয়ে তাদের একটি বৈঠক হয়। প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পরে তারা আবার সচিবালয়ে যান এবং সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে তারা আবার বিকাল 4টায় বাংলাদেশ ব্যাংকে আসার কথা রয়েছে। তো আমরা জানতে পেরেছি যে আসলে বর্তমানে যে $3 বিলিয়ন বাড়তি নেওয়ার কথা, সেই বিষয়েও বাংলাদেশ ব্যাংক থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে যে সেটি হয়তো খুব সহজেই পাওয়া যাবে। এবং সেই সাথে আমাদের ট্যাক্স জিডিপি যে রেশিও আছে, সেই ঘাটতি পূরণে বড় ধরনের সংস্কারের যে পরামর্শ রয়েছে বা সহযোগিতা রয়েছে, সেটি আইএমএফ এবং যেই এডিবি রয়েছে তারা করার একটি প্রতিশ্রুতি কিন্তু বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক এবং এনবিআরকে তারা দিয়েছে। তো এই ছিল আইএমএফের সফরের আজকের এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ। আতাউর, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আতাউর নিয়ন যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে, জানাচ্ছিলেন আইএমএফ প্রতিনিধি দলের সফর সম্পর্কে বিস্তারিত। এবারে আবারও বাজার পরিস্থিতিতে ফিরব। চলতি মাসে অতিবৃষ্টিতে সাতক্ষীরায় মৎস্য ও কৃষি খাতে 610 কোটি টাকার ক্ষতি হয়েছে, যার প্রভাব পড়বে জেলার বার্ষিক গড় মাছ উৎপাদনে। একই সময় মাছের সরবরাহ কমায় বেড়েছে সব ধরনের সাদা মাছের দাম। এ বিষয়ে জানাতে সাতক্ষীরার বিনের পোতা মাছ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবে যে বিপুল পরিমাণে ক্ষতি আমরা তো দেখছি যে ইতিমধ্যেই বন্যা এবং অতি বর্ষার ফলে বাজারে ডিম মুরগির দাম যেভাবে বাড়ছে, মাছের দামও যদি একই রকমভাবে বাড়ে, সেটি ক্রেতাদের জন্য কতটা সহনীয় হবে? দাম কি পরিমাণ বেড়েছে মাছের, জানাবেন। শাফিন, গত কয়েক সপ্তাহের বৃষ্টিতে কিন্তু সাতক্ষীরার বিস্তীর্ণ যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো মূলত প্লাবিত হয় এবং সেই মাছগুলো কিন্তু ভেসে গেছে বলে মাছ চাষিরা আমাদেরকে জানিয়েছেন। মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে যে জেলায় এবার মাছের প্রায় 600 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানকার প্রায় 5,000 হেক্টর পরিমাণ জমির মাছের ঘের সেটি কিন্তু প্লাবিত হয়ে মাছগুলো ভেসে গেছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, ইতোমধ্যে কিন্তু সেই প্রভাবটি বাজারে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে এখানকার প্রতি কেজি যে মাছ রয়েছে, বিশেষ করে সাদা মাছগুলো রয়েছে, রুই, কাতল, মৃগেল সহ যে সমস্ত চাষের মাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু কেজি প্রতি 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। একসাথে এই যে আমি এখন রয়েছি সাতক্ষীরার বিনেরপুতা মাছের আড়ত এলাকায়, এখানে প্রায় 1.5 শতাধিক মাছের আড়ত রয়েছে। এখান থেকে দেশের বিভিন্ন এলাকার পাইকারি যারা মাছের ক্রেতা রয়েছেন তারা এখান থেকে মাছগুলো কিনে নিয়ে যান। তো এই বাজারে এসে আজকে যেটি দেখছি, এখানে মাছের পরিমাণ কিন্তু অনেক কম। এখানে আড়তগুলোতে এখন মাছ শূন্য অনেকটাই। এখানে সকাল থেকে বেশ কিছু পরিমাণ মাছ এসেছিল, সেটি কিন্তু বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি মাছ গত সপ্তাহ ছাড়া এখানে প্রতি কেজিতে কিন্তু 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে এবং আগামী সপ্তাহে এই মাছের দাম আরও বাড়বে এমনটি তারা কিন্তু বলছেন। ব্যবসায়ীরা বলছেন যে মাছের সংকট আসলে না কাটলে কিন্তু মাছের দাম কমবে না। নতুন করে যারা মাছ চাষি রয়েছেন, পানি কমার পর তারা নতুন করে মাছ চাষ করবেন, আবার মাছ ছাড়বেন, সেই মাছ বড় হওয়ার পরে বাজারে আসলে দাম কিন্তু কমতে শুরু করবে। শাফিন, এই ছিল আমার কাছে সাতক্ষীরার বিনেরপুতার মাছ বাজার থেকে সবশেষ তথ্য। শাফিন, সাতক্ষীরা থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। বৌনিতে একটা বিরতির পর ফিরবো, আবারও সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বৌনি। গত সপ্তাহের শেষ দিনে বড় ধরনের পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। এখন পর্যন্ত লেনদেন খুব একটা টাকার অঙ্কে বাড়েনি। আমরা যদি দেখি যে লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 353 কোটি টাকা। এর মধ্যে দর বেড়েছে 166টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর কমেছে 178টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত রয়েছে 52টি প্রতিষ্ঠানের শেয়ারের। প্রধান বা সার্বিক সূচক 26.38 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5665.51 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচকও বেড়েছে 11 পয়েন্ট, দাঁড়িয়েছে 1272.96 পয়েন্টে এবং DS30 সূচকটি সামান্য বেড়েছে। দিনের লেনদেনের আরও 40 থেকে 50 মিনিট বাকি রয়েছে, এরপরে আসলে বসে যাবে। তবে টাকার অঙ্কে খুব একটা লেনদেন বাড়েনি সপ্তাহের প্রথম কার্যদিবসে। এবারে একটু দেখে নিতে চাই চলতি সপ্তাহে যে সকল প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে। এপেক্স ফুটওয়্যার লিমিটেড 30 তারিখে পর্ষদ সভা, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড একই দিনে, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড 30 সেপ্টেম্বর পর্ষদ সভা ঘোষণা করেছে। এছাড়া দি ইবনি সিনা ফার্মাসিউটিক্যালস
ইন্ডাস্ট্রি তারা 2রা অক্টোবর পর্ষদ সভা ডেকেছে। আরও একটা বিরতি নিয়ে ফিরবো, বনিয়া জন্য সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন বৌনি। সরবরাহ সংকটে হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 50 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, হিলি স্থলবন্দরের সার্বিক আমদানি রপ্তানি কার্যক্রম কেমন চলছে এবং কাঁচামরিচের দামের বিষয়টি জানাবেন। শাপিন টানা বৃষ্টির কারণে বাংলাদেশের যে কাঁচামরিচের ক্ষেতগুলো রয়েছে সেখানে উৎপাদন কিছুটা ব্যাহত হওয়ার কারণে বাজারে একটা সংকট তৈরি হয়েছে এবং এই সংকটের অজুহাতে কিন্তু কাঁচামরিচের যে দাম সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি সপ্তাহের ব্যবধানে যদি আপনাকে বলি যে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু কাঁচামরিচের দামটি বেড়েছে প্রায় ৭০ থেকে ৮০ টাকা। সেটি বারবার কারণে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, সপ্তাহখানেক আগেও কিন্তু পাইকারি তথা হিলি স্থল বন্দরে যে আমদানিকৃত কাঁচামরিচ ছিল সেটি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে এবং সেটি খুচরা বাজারে গিয়ে ১৩০ থেকে ১৪০ টাকা বিক্রি হয়েছে। কিন্তু সেই কাঁচামরিচ কিন্তু আজ হিলি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা খুচরা বাজারে এবং পাইকারিতে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। অর্থাৎ কাঁচামরিচের আমদানি কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে দামে কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা প্রভাব কিন্তু পড়ছে। তো শাপিন অন্যান্য আমদানিও কিন্তু স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে কাঁচামরিচের আমদানি ও দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। ফেনীতে দাম বেড়েছে আপেল, মাল্টা, আঙ্গুর সহ সব ধরনের বিদেশি ফলের। এ বিষয়ে আরো জানাতে ফেনীর মহিপাল থেকে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। জানাবে যে বিদেশি ফলগুলোর দাম বেড়েছে, এটিকে আমদানি জটিলতার কারণে কিনা? শাফিন, আপনি যেমনটা বলছিলেন, আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর থেকে শুরু করে সব ধরনের যেসব বিদেশি ফল, সব ধরনের ফলের দামে কিন্তু ফেনীতে বেড়েছে। আমরা আজকের বাজারে এসে যেটি দেখেছি যে এখানে আজকের বাজারে আপেল বিক্রি হচ্ছে 280 টাকায়, মাল্টা বিক্রি হচ্ছে 260 থেকে 70 টাকা, এছাড়াও আঙ্গুর বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকা, এছাড়াও আনার বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য যেসব ফল রয়েছে সেসবের দামও কিন্তু বাড়তি রয়েছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা যেটি বলছেন যে ফলের উপর যে ট্যাক্স রয়েছে সেটি কোন অংশে 120%, কোন অংশে 200% আছে, যার কারণে কিন্তু অতিরিক্ত যে করের কারণে কিন্তু ফলের দাম বৃদ্ধি। আর যে এলসি জটিলতা এবং ডলার সংক্রান্ত যে জটিলতা, সেই জটিলতাটা রয়েছে, যার কারণে কিন্তু আমদানির এই যে পরিস্থিতি, যার কারণে ফলের দাম কিন্তু বাড়তি। বিক্রেতারা ইচ্ছা করলেও কিন্তু কম দামে বিক্রি করতে পারছে না। অপরদিকে বাজারে যেসব দেশীয় ফল রয়েছে, পেয়ারা, আমরা সহ অন্যান্য ফল, সেই সবের দাম কিন্তু কম রয়েছে। তো এই ছিল ফেনীর মহিপাল থেকে আমার কাছে আজকের ফল বাজারের খবরের সর্বশেষ। সোলাইমান ডালিম ফেনী থেকে জানাচ্ছিলেন ফলের দরদাম নিয়ে। এই ছিল আজকের বনি আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।